আমরা নিরাপদে তাদের বার করেছি এবং এই বার করার প্রক্রিয়ায় যেটুকু বল প্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে এবং সেটা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই। এক এক করে পুলিশ নিয়ে যাওয়া হচ্ছে এবং ব্যক্তি পাশে এক এক করে পুলিশ তারা পার্থ চ্যাটার্জিরা যখন টাকা আদায় করে চাকরি বিক্রি করছিলেন সেটা বন্ধ করা কি আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে না? আপনাদের তো এই পোশাক পরা পুলিশ ছাড়াও ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ আছে। তারা বসে বসে তখন ঘুমোচ্ছিলেন না শুয়ে ঘুমোচ্ছিলেন? চাকরিহারাদের একাংশ গতকাল তারা বুঝতে পেরেছেন যে তাদের সঙ্গে বাউতামি করা হচ্ছে, সরকারের পক্ষ থেকে বোকা বানানো হচ্ছে। এই জন্যই আন্দোলন কালকে তীব্রতর হয়েছিল, এটা মানছি। কিন্তু পুলিশের অদক্ষতা এমন জায়গায় পৌঁছেছে স্যার যে বল প্রয়োগ করতে হচ্ছে, লাঠিচার্জ করতে হচ্ছে। তার আগে কি অন্য কোনো প্রক্রিয়া ছিল না? নিচের দিকের পুলিশ অফিসারদের দোষ হচ্ছে, কিন্তু ওই জন্য দোষী তো পুলিশ মন্ত্রী সাজা হওয়া। পুলিশের লোকেরা যদি নিরপেক্ষভাবে আইন অনুসারে ব্যবস্থা নিতেন তাহলে অন্য প্রক্রিয়ার কথা তারা ভাবতেন। তো পুলিশের লোকেরা এখন পুলিশ মন্ত্রী বা সেরকম কোনো লোক যা বলেন তারা সেরকম করেন। আইন অনুসারে তাদের কী করা উচিত, এই লোকগুলো যে বৈধভাবে চাকরি হারিয়েছে তাদের প্রতি সহানুভূতি থাকার জন্য তাদের কী করা উচিত, এসব তাদের মাথায় থাকে না। চাকরিহারা শিক্ষক যাদের একটাই দাবি যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, এই জন্য আন্দোলন। কিন্তু পুলিশ গতকাল আমরা দেখলাম যে নির্মমভাবে তাদের ওপর লাঠিচার্জ করলো, রক্তাক্ত হলো আন্দোলন। এবং আজকে এডিজি দক্ষিণবঙ্গ এবং জয়েন্ট সিপি ক্রাইম তারা সাংবাদিক সম্মেলন করে বলছেন যে সামান্য বল প্রয়োগ করা হয়েছে। বৈধভাবে যারা চাকরি পেয়েছিলেন, কোর্টে চাকরি বাতিলে তাদের কোনো অপরাধ নেই, তাহলে অপরাধটা কার? অপরাধটা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী। সিবিআই যাদের চিহ্নিত করেছে তার বাইরে যারা অবৈধভাবে চাকরি পাওয়া লোক আছে তাদের তালিকাটা যদি দিয়ে দেওয়া হতো তাহলে তাদের ক্ষেত্রে এরকমই অর্ডার হতো। উপরের লোক যারা, তাদের উপর তো টাকা ফেরতের জন্য চাপ পড়ছে। তখনও যিনি মুখ্যমন্ত্রী ছিলেন এখনও তিনি মুখ্যমন্ত্রী, অতএব তখন যেমন টাকা নিয়ে নিয়োগ করা হয়েছিল তো তখন যারা টাকা দিয়েছে তাদের চাকরিগুলোই তো। আজকে এই জাভেদ শামীম বা এই সুপ্রতিম সরকাররা তারা প্রেস কনফারেন্স করে বলছেন যে আইন ভেঙেছে আন্দোলনকারীরা, তাই তাদের ওপর লাঠিচার্জ করা হয়েছে। যারা এত বছর ধরে চুরি করেছে, এই কুচো থেকে একেবারে মাথা, কজনকে রাজ্য পুলিশ ধরেছে? তৃণমূলের একজন নেতার একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমার কাছে এসেছে, দেখুন, যে তারা বলছেন যে তৃণমূল মানে কে কত টাকা তুলতে পারবেন। তৃণমূলের নেতা একজন বলছেন। চাকরিহারা শিক্ষক যাদের একটাই দাবি যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, এই জন্য আন্দোলন। কিন্তু পুলিশ গতকাল আমরা দেখলাম যে নির্মমভাবে তাদের ওপর লাঠিচার্জ করলো, রক্তাক্ত হলো আন্দোলন। এবং আজকে এডিজি দক্ষিণবঙ্গ এবং জয়েন্ট সিপি ক্রাইম তারা সাংবাদিক সম্মেলন করে বলছেন যে সামান্য বল প্রয়োগ করা হয়েছে। আপনাদের বুঝতে হবে যে বৈধভাবে যারা চাকরি পেয়েছিলেন, কোর্টে চাকরি বাতিলে তাদের কোনো অপরাধ নেই, তাহলে অপরাধটা কার? অপরাধটা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী, এবং তার শিক্ষামন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর অধীনের বিভিন্ন পদাধিকারীরা, যারা কোটি কোটি টাকা তুলে অবৈধভাবে কিছু লোককে নিযুক্ত করেছেন। যদি তারা এই অবৈধভাবে নিযুক্ত করতেন না তাহলে হাইকোর্টে মামলাই হতো না। হাইকোর্টে মামলা হওয়ার পর যদি হাইকোর্টে অবৈধভাবে কারা নিযুক্ত হয়েছেন তারা বলে দিতেন, তালিকা দিয়ে দিতেন, তাহলে যারা বৈধভাবে নিযুক্ত হয়েছে তাদের চাকরি বাতিল হতো না। এমনকি সুপ্রিম কোর্টে গিয়েও যদি তারা বলে দিতেন যে সিবিআই যাদের চিহ্নিত করেছে যে এরা অবৈধভাবে চাকরি পেয়েছেন, তার বাইরে যারা ছিলেন যে অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদের তালিকাটা যদি দিয়ে দিতেন তাহলে যারা বৈধভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি বাতিল হতো না। হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে তারা তালিকাটা দেয়নি। কেন দেয়নি? তার কারণ হচ্ছে যে দেখুন, সিবিআই যাদের চিহ্নিত করেছিল এরা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ কী হয়েছে
যে তাদের সুদ সমেত যত বেতন নিয়েছে সেটা ফেরত দিতে হবে, আর নতুন যে রিক্রুটমেন্ট প্রসেস হবে তাতে তারা অংশগ্রহণ করতেও পারবে না। তো সিবিআই যাদের চিহ্নিত করেছে তার বাইরে যারা অবৈধভাবে চাকরি পাওয়ার লোক আছে তাদের তালিকাটা যদি দিয়ে দেওয়া হতো তাহলে তাদের ক্ষেত্রে এরকমই অর্ডার হতো, এবং এরকম অর্ডার হলে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা টাকাটা ফেরত চাইতো, এবং টাকা ফেরত চাইলে যে কুন্তল ঘোষের কথা আপনাদের মনে আছে কিনা, যে আমি তো 10% রাখতাম, বাকি 90% উপরের লোকদের কাছে আমি পাঠিয়ে দিতাম। তো এই উপরের লোক যারা, তাদের উপর তো টাকা ফেরতের জন্য চাপ পড়তো, সেই জন্য তারা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে তালিকা দেয়নি। কিন্তু সুপ্রিম কোর্ট যখন রায় দিয়ে দিল তারপর তাদের আর করার কিছু ছিল না, কিন্তু সময় কাটানোর জন্যে তারা এই লোকগুলোকে একত্রিত করে প্রথমে বললেন যে আমরা যারা বৈধভাবে চাকরি পেয়েছে তাদেরটা দেখব, তারপরে যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদেরটা দেখব। সুপ্রিম কোর্টের রায়ের পর যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের জন্য কিছু করার ছিল, তারা ভাঁওতা দিয়ে তাদেরকে থামিয়ে রাখলো যে টাকাটা ফেরত এখন না চাইতে শুরু করে। তারা তো এটা তো কথাও দিয়েছিল যে কারা বৈধভাবে পেয়েছে কারা অবৈধভাবে পেয়েছে তাদের তালিকা আমরা একটা নির্দিষ্ট তারিখের মধ্যে প্রকাশ করে বলেছিল, কিন্তু তালিকা প্রকাশ তারা করেনি। কারণটা আপনি বুঝতেই পাচ্ছেন। সেই জন্য ধরুন যে যারা তখন বৈধভাবে চাকরি পেয়েছিল, আবার যদি তাদের পরীক্ষা দিতে বলা হয় তাহলে তাদের বয়স হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, তখন পড়াশোনা করে যে চাকরিটা তারা পেয়েছিলেন এখন পরীক্ষা দিলে আবার তারা চাকরি পাবে সে আশা তারা করতে পারছে না, তারা আতঙ্কে ভুগছে, তাদের চাকরিটা থাকবে না। আতঙ্কের আর একটা কারণ যে তখনও যিনি মুখ্যমন্ত্রী ছিলেন এখনও তিনি মুখ্যমন্ত্রী, অতএব তখন যেমন টাকা নিয়ে নিয়োগ করা হয়েছিল, তো তখন যারা টাকা দিয়েছে তাদের চাকরিগুলোই তো হবে, যারা টাকা দেয়নি তাদের চাকরি রাখার এদের কোনো দায়িত্ব নাই। সেই জন্যে যাদের চাকরি বাতিল হয়েছে তারা এতটা আতঙ্কিত এবং তার জন্য এতটা ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। স্যার আমি বলছি চাকরিহারাদের একাংশ গতকাল তারা বুঝতে পেরেছেন যে তাদের সঙ্গে বাউতামি করা হচ্ছে, সরকারের পক্ষ থেকে বোকা বানানো হচ্ছে, এই জন্যই আন্দোলন কালকে তীব্রতর হয়েছিল, এটা মানছি। কিন্তু পুলিশের অদক্ষতা এমন জায়গায় পৌঁছেছে স্যার যে বল প্রয়োগ করতে হচ্ছে, লাঠিচার্জ করতে হচ্ছে। তার আগে কি অন্য কোনো প্রক্রিয়া ছিল না? আপনারা ভুল করছেন। পুলিশের লোকেরা যদি নিরপেক্ষভাবে আইন অনুসারে ব্যবস্থা নিতেন তাহলে অন্য প্রক্রিয়ার কথা তারা ভাবতেন। তো পুলিশের লোকেরা এখন পুলিশ মন্ত্রী বা সেরকম কোনো লোক যা বলেন তারা সেরকম করেন। আইন অনুসারে তাদের কী করা উচিত, এই লোকগুলো যে বৈধভাবে চাকরি হারিয়েছে তাদের প্রতি সহানুভূতি থাকার জন্য তাদের কী করা উচিত, এসব তাদের মাথায় থাকে না। নিচের দিকের পুলিশ অফিসারদের দোষ হচ্ছে, কিন্তু ওই জন্য দোষী তো পুলিশ মন্ত্রী। পুলিশ মন্ত্রীর সাজা হওয়া উচিত, কিন্তু সাজা ভোগ করতে হচ্ছে যারা বৈধভাবে চাকরি পেয়েছিলেন তাদের। তো এখানে চাকরিহারা যদি এখনও বোঝেন যে এই যে পুরো যে তাদের ভোগান্তি তার জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, তাহলে হয়তো তাদের আন্দোলনের যে অভিমুখ সেটা হয়তো সঠিক দিকে যেতে পারে। নাহলে তারা যে ডাকছেন স্বাভাবিকভাবে তার সঙ্গে কথা বলছেন এবং তারা ক্ষুব্ধ আছেন, আন্দোলন করছেন, কিন্তু তাদের আন্দোলনের অভিমুখ এখনও ততটা সুস্পষ্ট হয়নি, এবার হলেও হতে পারে। স্যার গতকালকে এই যে আক্রমণ, পুলিশের মানে নির্মম লাঠিচার্জ, রক্তাক্ত করা, পুলিশ মন্ত্রীর নির্দেশ ছাড়া তো সম্ভব নয়। কিন্তু যদি এটা সত্যি পুলিশ মন্ত্রী নির্দেশ দিয়ে থাকেন, কোন অভিসন্ধিতে তিনি এই নির্দেশ দিয়েছেন বলে আপনার মনে হয়? এর আগে একজন রাজনৈতিক নেতাও তো কিছু গুন্ডা বদমাশ নিয়ে ওখানে এসেছিলেন। উদ্দেশ্যটা কী ছিল? ভয়টা দেখিয়ে এদের তাড়িয়ে দেবেন। এই যে বিকাশ ভবন ঘেরাও করে আছে, তো যে লোকগুলো টাকা তুলেছেন তারা তো এই মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এদের কথাতেই তুলেছেন। তো তারা তো এখন বলছে যে তোমরা যা বলেছো আমরা তো তাই করেছি, তাহলে আমাদেরকে ঘিরে রাখছে কেন? তো এটা তো না বুঝতে পারার কোনো কারণ নেই। আমি পুলিশের লোকদের বিকাশ ভবনে যারা অবরুদ্ধ হয়েছিল তাদের বের করার জন্যে বল প্রয়োগ করা আমি সমর্থন করতাম, যদি তারা এটা দেখাতে পারতেন যে যখন এই মমতা ব্যানার্জি, পার্থ চ্যাটার্জিরা লোকের কাছে টাকা আদায় করে চাকরি বিক্রি করছিলেন, যার ফলে পার্থ চ্যাটার্জি এবং তার বান্ধবীর বাড়ি থেকে এরকম করে কী পরিমাণ সোনা দানা টাকা, কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, সেই সময় পুলিশের লোকেরা যদি এদের বিরুদ্ধে কেস করে
এদেরকে গ্রেপ্তার করতেন তাহলে বুঝতাম। আমি সেটাই বলছিলাম স্যার, যে আজকে এই জাভেদ শামীম বা এই সুপ্রতিম সরকাররা তারা প্রেস কনফারেন্স করে বলছেন যে আইন ভেঙেছে আন্দোলনকারীরা, তাই তাদের ওপর লাঠিচার্জ করা হয়েছে। যারা এত বছর ধরে চুরি করেছে, এই কুচো থেকে একেবারে মাথা, কজনকে রাজ্য পুলিশ ধরেছে? আপনারা তো সাংবাদিক, আপনারা তাদেরকে প্রশ্ন করুন যে পার্থ চ্যাটার্জিরা যখন টাকা আদায় করে চাকরি বিক্রি করছিলেন, সেটা বন্ধ করা কি আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে না? আপনাদের তো এই পোশাক পরা পুলিশ ছাড়াও ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ আছে। তারা বসে বসে তখন ঘুমোচ্ছিলেন না শুয়ে ঘুমোচ্ছিলেন যে বছরের পর বছর এগুলো চললো, আপনারা জানতেই পারলেন না? আপনাদের ভিজিলেন্স কমিশনে তো একজন আইপিএস অফিসারের অধীনে একটা অ্যান্টি করাপশন ব্যুরো আছে, তো তাদের তো একমাত্র কাজ করাপশন বন্ধ করা। তাহলে এই মমতা ব্যানার্জি, পার্থ চ্যাটার্জির করাপশন আপনার বন্ধ না করে বেতন নিলেন কী করে? আপনাদের তখন মনে হয়নি যে আমাদের এটা ডিউটি আছে? এই যে রিটায়ার্ড পুলিশ অফিসারদের মানবাধিকার কমিশন বা ইনফরমেশন কমিশনে নিয়োগ করে সেগুলোকে অকেজো করে রাখা হয়েছে, তাদেরকে জিজ্ঞেস করুন যে তারা কেন তাদের ডিউটি পালন করেনি যখন এই ঘুষ খাচ্ছিল। দেখুন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকেরা এসে, তো পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়িতে এত কোটি কোটি টাকা আছে, পার্থ চ্যাটার্জির কাছে এত সব কাগজপত্র আছে, সেটা তারা জানতে পারলো। পুলিশের লোকদের সেগুলো জানা ছিল না? পুলিশের লোকেরা তো দু একটা কেসও করেছিল, কলকাতাতেও করেছিল, জেলাতেও করেছিল, কিন্তু তারা বন্ধ করে দিয়েছিল কেন? তখন তাদের কর্তব্যবোধ কোথায় ছিল? তখন যদি তারা তদন্ত করতেন তাহলে তো এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা থেকে তদন্তও করতে হতো না, আর এই লোকগুলোর চাকরিও বাতিল হতো না, তাহলে তাদের আজকে এই দুর্নামটা নিতে হতো না। অপরাধ করছেন পুলিশ মন্ত্রী, আর সেই অপরাধে ভাগ করে নিচ্ছে নিচের দিকের পুলিশ অফিসাররা। নিচের দিকের পুলিশ অফিসাররা তো উপর দিকে যে পুলিশ অফিসার আছে তাদের কথা শুনে চলেন, আর সেই উপর দিকের পুলিশ অফিসার তাদের মেরুদণ্ডটা বিক্রি করে দিয়েছেন শাসক দলের নেতা মন্ত্রীদের কাছে। স্যার, আমি বলছি আজকে প্রেস কনফারেন্স করে পরিষ্কারভাবে বলা হলো যে 19 জন পুলিশ কর্মী তারা আক্রান্ত হয়েছেন, দুঃখজনক। কিন্তু কালকের এই ঘটনার ফলে এই চাকরিহারাদের ধরে ধরে কেস দেওয়া হবে, মামলা হবে, কেস দেওয়া হবে। সেটা হবে, কারণ পুলিশ মন্ত্রী অপরাধী। অত পুলিশ মন্ত্রী নিজেকে বাঁচানোর জন্যে এই লোকগুলোর বিরুদ্ধে কেস দেবেন, অত্যাচার করবেন, যাতে এরা আর আন্দোলন না করে। কারণ যত আন্দোলন হবে পুলিশ মন্ত্রীর কাপড় তো তত খুলে যাচ্ছে, ওনার যে কোনো কাপড় আর থাকছে না। আন্দোলনের ফলে লোকে সেটা বুঝে যাচ্ছে, সেই জন্য পুলিশ মন্ত্রী তো ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন, এবং ক্ষিপ্ত হলে তার অধীনস্থ লোকদের আদেশ দিয়ে এইসব করাচ্ছেন। দোষটা করছেন তিনি, কিন্তু তার জন্য বদনাম হচ্ছে নিচের দিকে পুলিশ অফিসারদের, মার খেতে হচ্ছে যারা কোনো অপরাধ না করে চাকরি হারিয়েছেন তাদের। স্যার, একদম শেষ প্রশ্নে আসবো। আপনি যার কথা বললেন, যে নেতার সকালবেলা গতকালকে গুন্ডামি করে গিয়েছেন, তার নাম সব্যসাচী দত্ত। আমি একটু দর্শকদের জন্য বলে দিলাম নামটা। তার বিরুদ্ধে এর আগে একাধিকবার অভিযোগ উঠেছে, তোলাবাজির অভিযোগ উঠেছে। এই কিছুদিন আগে একজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী প্রমোটারকে হুমকি দিয়ে দীর্ঘদিন পালিয়েছিলেন, এবং যেটা অভিযোগ যে তিনিই সহায়তা করেছেন তাকে পালিয়ে থাকতে। কালকে রীতিমতো গুন্ডামি করলেন, সাংবাদিকদের ওপর চড়াও হলেন। কোন চ্যানেলের দেখে নেব, তুই তুকারি। তৃণমূলের একজন নেতার একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমার কাছেও এসেছে, দেখুন, যে তারা বলছেন যে তৃণমূল মানে কে কত টাকা তুলতে পারবেন। তৃণমূলের নেতা একজন বলছেন, অন্য লোক না। তো পার্টিতে আপনি যার নাম বলছেন, তিনি এখন কোন পার্টিতে আছেন, কদিন আগে কোন পার্টিতে ছিলেন, তার আগে কোন পার্টিতে ছিলেন, কেন সব পার্টি তাকে নিচ্ছে কেন, আবার তিনি এক পার্টি থেকে অন্য পার্টি যাচ্ছেন কেন? ওই তো তোলাটা চালু রাখার জন্যে, যাতে পুলিশের লোক তার বিরুদ্ধে কেস না করে, তাকে না ধরে, তার জন্যে। না হলে আমি যদি একটা নীতির জন্য পার্টি করি, তাহলে আমি সকালে এক পার্টি বিকেলে এক পার্টি করতে পারি। তো এখন তো আমাদের রাজনৈতিক নেতাদের কোনো নীতি নেই, শুধু একটাই নীতি, যেন তেন প্রকারের ক্ষমতায় আসতে হবে, যেন তেন প্রকারের ক্ষমতায় টিকে থাকতে হবে। ফলে এগুলো ঘটছে। যারা নিরপরাধ তাদের সাজা হচ্ছে, যারা মানে পাপ করে 16 কলা পুণ্য করেছেন তাদের কিছু হচ্ছে না। অসংখ্য ধন্যবাদ।